আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে হোম ট্যাবের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ রয়েছে। প্যারাগ্রাফের যে অপশনগুলো রয়েছে সেগুলো মূলত আজকের ক্লাসের মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। আমরা অলরেডি একটা লেখা লিখে রেখেছি। আমার যে প্রথম যে লেখাটা রয়েছে উপজেলা কম্পিউটার ট্রেনিং সেন্টার, এটা মূলত আমাদের লেফট অ্যালাইনমেন্টে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি শুরুতেই এখানে আমরা প্যারাগ্রাফের মধ্যে রয়েছে অ্যালাইনমেন্ট। আমরা এই অ্যালাইনমেন্টটা হলো মূলত এই লেখার পজিশন। যেমন আমাদের এই প্রত্যেকটা লেখায় এখানে লেফট অ্যালাইনমেন্টে রয়েছে। আমরা সবাই আমার এই সমস্ত লেখা এখান থেকে লেফট অ্যালাইনমেন্টে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি চাই এই সকল লেখাকে মিডিল অ্যালাইনমেন্ট করব বা সেন্টার অ্যালাইনমেন্ট করব, তাহলে আমরা এটাতে ক্লিক দেব। ক্লিক দিলে দেখব যে আমার লেখাটা মিডিলে চলে গেছে, সেন্টারে চলে গেছে। আবার যদি আগের জায়গায় ফিরে আসতে চাই তাহলে আমি লেফটে ক্লিক দেব। তারপর আমরা এখানে রয়েছে রাইট অ্যালাইনমেন্ট। আমরা যদি চাই যে ডান পাশ দিয়ে সকল লেখা সমান করব, তাহলে আমরা এখান থেকে রাইট অ্যালাইনমেন্ট আমরা এখান থেকে ক্লিক করে দেবো। আমরা দেখতে পাচ্ছি যে যখন এই পাশে ছিল সমান লেফট অ্যালাইনমেন্ট, এখন রাইট অ্যালাইনমেন্ট এই পাশে সমান। আমরা এখানে তিনটা অ্যালাইনমেন্ট দেখলাম। আমরা আবার এটাকে আমরা আবার লেখাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে জাস্টিফাই। আমরা মূলত এই অ্যালাইনমেন্টটি সবসময় আমরা বেশি ব্যবহার করে থাকি। জাস্টিফাই অ্যালাইনমেন্টের কাজ হলো যে প্যারাগ্রাফের যে চারদিকের যে অংশ আছে সেই অংশটুকু সমানভাবে এটা এখানে ফিক্সড করে দেবে। আর এটাকে যদি আমরা সেন্টার অ্যালাইনমেন্ট দিই তাহলে এই পজিশন থাকবে। আমরা মূলত প্যারাগ্রাফগুলো এরকম ভাবে দেখি। আর এই অ্যালাইনমেন্ট করার আগে আমাদের এই বাই ডিফল্ট যে প্যারাগ্রাফটা এইভাবে থাকে, তখন এই প্যারাগ্রাফকে আমরা নিজস্বভাবে কাস্টমাইজ করে এটাকে অ্যালাইনমেন্ট দিয়ে নিতে হয়। যেমন আমি এটাকে সিলেক্ট করলাম, এই পুরো লেখাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে জাস্টিফাই অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম। আর এটাকে আমি এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম। এখন অ্যালাইনমেন্ট সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা হলো। আমরা একটু আবার রিভিউ করি। আমরা দেখতে পাচ্ছি এখানে লেফট অ্যালাইনমেন্ট, তার মানে এই লেখাটা লেফট সাইডে থাকবে। তারপরে হলো সেন্টার অ্যালাইনমেন্ট, লেখাটা মিডিলে থাকবে। তারপর দেখতে পাচ্ছি রাইট অ্যালাইনমেন্ট, তার মানে এই রাইট দিকে ডান দিকে এই লেখাগুলো সমান থাকবে। সর্বশেষ হলো জাস্টিফাই অ্যালাইনমেন্ট। জাস্টিফাই অ্যালাইনমেন্ট হলো প্যারাগ্রাফের চারি অংশ সমান থাকবে। তো আমরা মোটামুটি অ্যালাইনমেন্ট সম্পর্কে আলোচনা করলাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি লাইন এন্ড প্যারাগ্রাফ প্রেসিং। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে পুরো লেখাকে যদি আমরা এই একটা লাইন থেকে আরেকটা লাইনে যদি দূরত্ব আমরা দিতে চাই, সেটা মূলত আমরা এই প্যারাগ্রাফ এবং লাইন পেসিং দিয়ে আমরা করে থাকি। তার জন্য আমাদের লেখাকে সিলেক্ট করতে হবে। আমি প্রথমে এই লেখাটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে চলে যাব, আমি এই লাইন এন্ড প্যারাগ্রাফ পেসিং এ চলে যাব। এখান থেকে মূলত আমি দেখতে পাচ্ছি যে আমার যে লেখাটা এটা মূলত 1.15 দেওয়া আছে। হ্যাঁ, বেশ কিছু লাইন স্পেসিং এখানে দেওয়া আছে। আমরা প্রত্যেকটি অপশন ধরে ধরে দেখব আর আমাদের লেখার মধ্যে দেখব পরিবর্তন আসতেছে। আমরা এখান থেকে 3.0 যদি দিয়ে দিই তাহলে দেখবো যে সবচেয়ে বেশি লাইন স্পেসিংটা এখানে হয়েছে। আমরা চাইলে যে কোনো লেখার মধ্যে সিলেক্ট করে আমাদের ইচ্ছা মতো আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এখান থেকে লাইন স্পেসিং দিতে পারবো। আশা করি লাইন স্পেসিংটা আপনারা বুঝেছেন। এখন আমরা দেখব যে প্যারাগ্রাফ স্পেসিং। আমরা জানি যে একটা প্যারা থেকে আরেকটা প্যারার যে দূরত্ব সেটাকে মূলত আমরা প্যারাগ্রাফ স্পেসিং বলি। আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা প্যারা, এটা একটা প্যারা। এই প্যারা থেকে আরেকটা প্যারার দূরত্ব কতটুকু থাকবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। যেমন আমি দুইটা প্যারা এখানে সিলেক্ট করলাম, তিনটা প্যারা এখানে সিলেক্ট করলাম। এখন আমি দেখতে পাচ্ছি মাঝখানে যে অংশটুকু, এই এই অংশটুকু কতটুকু দূরত্ব থাকবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তার জন্য আমরা আবার লাইন স্পেসিং এ যাব, থেকে লাইন স্পেসিং অপশনে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি স্পেসিং। এই স্পেসিং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে 8 রয়েছে। আমরা যদি এখানে 12 করে দেই, 12 করে দেই, আমরা যদি এখান থেকে ওকে করি তাহলে দেখব যে আরেকটু নিচে চলে গেছে। তার মানে এই প্যারাটা আরেকটু বড় হয়ে গেছে। আবার আমি যদি আবার এই অপশন থেকে কমে 5 দিই তাহলে দেখব একটা প্যারা থেকে আরেকটা প্যারা অনেকটা কাছাকাছি চলে গেছে। তো আমরা এখান থেকে এটা নির্ধারণ করে দিতে পারি যে একটা প্যারা থেকে আরেকটা প্যারার দূরত্ব কতটুকু হবে। আমরা এখান থেকে 6 দিয়ে দিই। 6 টাই মূলত একটা প্যারা থেকে আরেকটা প্যারার দূরত্ব সবসময় এটা থাকে। তারপরে এই প্যারাগ্রাফে আরো অনেক বিষয় রয়েছে। আমরা পরবর্তীতে আরো অন্য ক্লাসে আমরা বিস্তারিত আরো আলোচনা করব। আমরা এইবার যে বিষয়টি দেখব সেটি হলো শেডিং কালার। আমরা জানি যে হাইলাইট কালারের মতো আমরা এখান থেকে শেডিং কালার ব্যবহার করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে যে অংশটুকু আছে এটুকু আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখান থেকে একটা কালার দেব। আমরা এখান থেকে এই কালারটা দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে এই লেখাটা মূলত এখানে
এই পুরো প্যারাগ্রাফ থেকে আমরা এই লেখাটা মূলত এখান থেকে হাইলাইট হয়ে গেল, একটু আলাদা দেখাচ্ছে। আমরা যদি চাই যে আরেকটু নিচের যে অংশটুকু আছে সেটা অন্য একটা কালার দিয়ে আমরা এখান থেকে শেডিং কালার দিব, আমরা এখান থেকে দিতে পারবো। দেখতে পাচ্ছি দুইটা কালার এখানে চলে আসছে। আমরা যে কোনো লেখার মধ্যে আমরা চাইলে এই শেডিং কালারটা আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি এখানে কালারের বক্স রয়েছে। এই কালার ছাড়াও যদি আমাদের আরো অনেক কালার প্রয়োজন হয় আমরা এখান থেকে মোর কালার চয়েস করে দিতে পারবো। এখান থেকে যে কোনো কালার চয়েস করে দিলে সেই কালারটা এখানে চলে আসবে। আবার এই কালারটা যদি আমরা এখান থেকে উঠাই দিতে চাই, বাদ দিতে চাই, পুরো লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে চলে যাবো শেডিং কালার, এখান থেকে নো কালার, তাহলে চলে যাবে। দেখতে পাচ্ছি এখান থেকে নো কালার হয়ে গেছে। আমরা এই শেডিং কালার দেওয়ার পরে আমরা এইভাবে একটা শেডিং কালার দেওয়ার পরে আমরা এই লেখাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আবার এখান থেকে নো কালার দিয়ে দেব, তাহলে দেখবো যে এখান থেকে কালারটা চলে গেছে। মাঝখানে যে অংশটুকু আমি সিলেক্ট করলাম এই অংশটুকুর মধ্যে আমি মূলত এই বর্ডার দেব। তার জন্য আমরা এখানে বর্ডারে চলে যাব। বর্ডার থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের বর্ডার রয়েছে এখানে। আমরা মূলত অল বর্ডারে ক্লিক দেব। অল বর্ডারে ক্লিক দিলেই দেখব যে এই অংশটুকু বর্ডার হয়ে গেছে। আমি যদি চাই নিচের অংশটুকু বর্ডার দেব, তাহলে এই বর্ডারে চলে যাব। বর্ডার থেকে আমরা অল বর্ডারে ক্লিক দেব। আমরা চাচ্ছি যে নিচের যে অংশটুকু আছে এটাকে এই বর্ডার দেব না, নিচ দিয়ে শুধু খালি বটম বর্ডার দেব। সেটা কিভাবে দিব? আমরা এখানে আবার ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমরা এই বর্ডারটা আমরা এখান থেকে নো বর্ডার করে দেব। নো বর্ডার করে দিলাম। এটাকেও আমরা নো বর্ডার করে দিলাম। আমরা এখান থেকে নিচ থেকে আমরা একটা বর্ডার দিব। আমরা এই যে লেখা দেখতে পাচ্ছি এই লেখার মধ্যে নিচ দিয়ে শুধু একটা বর্ডার দেবো। সেটা কিভাবে দিব? আমরা আবার বর্ডারে চলে যাব। বর্ডার থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক অপশন আছে। আমরা যদি চাই যে নিচের অংশে বটম বর্ডার দেব, সেটা আমরা কিভাবে দেব? এখানে আমরা ক্লিক দিলাম, আমরা এই বর্ডার অপশনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমরা চলে যাব বর্ডার এন্ড শেডিং এর মধ্যে। আমরা দেখতে পাচ্ছি আমরা নিচের অংশটুকুতে শুধু বর্ডার দেব। তাহলে আমরা এখান থেকে বর্ডার সিলেক্ট করলাম, আমরা এখান থেকে একটা বর্ডার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা শুধু নিচে যে অংশটুকু আছে আমরা দেখি এখানে ক্লিক দিলে বর্ডারটা আসবে। আমরা চাচ্ছি যে শুধুমাত্র নিচের যে অংশটুকু আছে সেটাতে আমরা বর্ডার দেব। এখানে একটা ক্লিক দিলাম, ক্লিক দিয়ে নিচের বর্ডারটা দিলাম, দেওয়ার পর ওকে করলাম। ওকে করার পর আমরা দেখতে পাচ্ছি নিচ দিয়ে শুধু একটা বর্ডার চলে আসছে। আমি যদি চাই যে এই অংশের মধ্যে শুধু খালি রাইট সাইডে আমি শুধু একটা বর্ডার দেবো, সেটাও আমি এখান থেকে দিতে পারবো। তার জন্য আমি চলে যাব বর্ডারে, বর্ডার থেকে বর্ডার এন্ড শেডিং চলে যাব। আমি আবার এই যে দেখতে পাচ্ছি বর্ডার যে প্রিভিউ বক্স আছে এইখানে একটা ক্লিক দেব। ক্লিক দিলে দেখবো যে রাইট সাইডে একটা বর্ডার চলে আসছে। এটাকে ওকে করব। ওকে করলে আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র রাইট সাইডে বর্ডার চলে আসছে। তার মানে আমি যে যে পজিশনে আমি বর্ডার দিতে চাই না কেন, সেই পজিশনে আমি চাইলে বর্ডার এন্ড শেডিং থেকে আমি সহজেই দিতে পারবো। তারপর আমি যদি চাই এই সমস্ত বর্ডার এখান থেকে উঠাই দেব, তার জন্য আমি পুরো লেখাকে সিলেক্ট করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমি এই বর্ডার এন্ড শেডিং থেকে এখানে নো বর্ডার দিয়ে দেবো। নো বর্ডার দিয়ে দিলে সমস্ত বর্ডার এখান থেকে চলে যাবে। এবার দেখব আমরা আমরা দেখব যে বুলেটস। আমরা জানি যে না, কোনো লেখার মধ্যে যদি আমরা বিভিন্ন সাংকেতিক চিহ্ন দিতে চাই, যেমন @ স্টার, টিক চিহ্ন, হ্যাঁ, এগুলো যদি দিতে চাই সেটা আমরা এই বুলেট থেকে দিতে পারি। আমরা যদি এই লেখার মধ্যে বুলেট দিতে চাই, আমরা লেখার প্রথমেই আমার এই কার্সরটা রাখলাম, রাখার পরে আমরা চলে যাব এই বুলেটসে। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বুলেটস এখানে রয়েছে। বুলেট দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইন্ডেন্ট নিয়ে নিয়েছে অটোমেটিকলি, নিয়ে এই বুলেটটা এখানে বসে গেছে। আমরা যদি এই লেখার নিচে আরেকটা এন্টার দিই তাহলে দেখবো যে অটোমেটিকলি আরেকটা বুলেট এখানে চলে আসছে। আমরা যদি আবার এখানে একটা লেখা লিখি, আবার যদি একটা এন্টার দিই, তাহলে দেখবো যে অটোমেটিকলি আরেকটি বুলেট এখানে চলে আসছে। আমরা এই বুলেটগুলো ব্যবহার করে থাকি। আমরা যদি চাই যে এই বুলেটের পরিবর্তে অন্য কোনো ডিজাইনের বুলেট ব্যবহার করবো, সেটা আমরা এখান থেকে করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বুলেট আমরা অলরেডি ব্যবহার করছি, সেইগুলো এখানে দেখাচ্ছে। এছাড়া আমরা যদি চাই এর বাইরে আরো অন্য ধরনের বুলেট ব্যবহার করবো, সেটা আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। তার জন্য আমাদের চলে যেতে হবে ডিফাইন লেভেল, বুলেটে আমরা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি সিম্বলের মধ্যে আমরা ক্লিক দিলেই আমরা দেখতে পাবো অনেক ধরনের বুলেট এখানে রয়েছে। আমার যদি কিছু পছন্দের এখানে বুলেট থাকে, সেই ফ্রন্টের নাম লিখে দিলেও আমরা এখান থেকে সেই বুলেটটা মূলত এখান থেকে খুঁজে পাবো। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের বুলেট রয়েছে। আমরা চাচ্ছি যে এই বুলেটটা এখান থেকে নেব। আমরা চাচ্ছি যে এখান থেকে এই বুলেটটা আমরা ব্যবহার করব। আমরা এখানে এই বুলেটটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা ওকে করলাম। ওকে করে আমরা এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি বুলেটটা এখানে চেঞ্জ হয়ে গেছে। আমি চাচ্ছি আবার এই বুলেটটা চেঞ্জ করব। এই বুলেট চেঞ্জ করে অন্য একটা বুলেট দিব। তাহলে আবার আমি বুলেটে গেলাম, বুলেট থেকে আমি ডিফাইন লেভেল বুলেটস,
এখানে সিম্বলে আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের বুলেট রয়েছে এখানে। আমি আমি এই বুলেটটা ব্যবহার করতে যাচ্ছি। এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে করলাম। ওকে করার পর আবার ওকে করলাম। আমরা দেখতে পাচ্ছি যে এই বুলেট চলে আসছে। আমি ইচ্ছা মতো যে কোনো বুলেট বা আমার ইচ্ছা মতো যে কোনো বুলেট ডিজাইন, যে কোনো লেখার মধ্যে যে কোনো ধরনের বুলেট আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো। তারপর রয়েছে নাম্বারিং। আমরা জানি যে লেখার মধ্যে যদি আমরা কোনো সময় নাম্বার ব্যবহার করতে চাই, যেমন এই বুলেটের পরিবর্তে যদি আমরা নাম্বার ব্যবহার করতে চাই, তাহলে আমরা এটাও ব্যবহার করতে পারবো। তার জন্য আমরা চলে যাব নাম্বারে। আমরা দেখতে পাচ্ছি এখানে 1 2 3 এখানে ডট দিয়ে রয়েছে, আবার 1 2 3 এখানে ব্র্যাকেট দিয়ে রয়েছে, আবার এ বি সি রয়েছে। আমরা চাইলে এই ধরনের সংখ্যাগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো। আমি একটা লেখা লিখে যদি আবার এন্টার দিই, তাহলে অটোমেটিকলি দেখবো যে নাম্বারিংটা এখানে চলে আসছে। এইভাবে আমরা প্রত্যেকটি লেখার মধ্যে নাম্বারিং করতে পারি। এই নাম্বারিং এর ফরম্যাটও আমরা এখান থেকে ইচ্ছামতো পরিবর্তন করতে পারবো। আমরা এই নাম্বারিং এর পরিবর্তে এবিসি দিয়ে আমরা দেখাইতে পারি, আমরা রোমান সংখ্যা দিয়ে দেখাইতে পারি। মানে ইচ্ছামতো আমরা এখান থেকে এই নাম্বারিং চেঞ্জ করতে পারবো। ওকে, আমরা নাম্বারিং দেখলাম, আমরা বুলেট এবং নাম্বারিং দেখলাম। আমরা এখান থেকে যদি এই নাম্বারিং অপশনটা বাদ দিতে চাই, আমরা টোটাল নাম্বারিং অপশন যদি বাদ দিতে চাই, তাহলে আমরা এই নাম্বারিং এ যাব। এখান থেকে আমরা নান করে দেবো, তাহলে আমাদের নাম্বারিংটা এখান থেকে চলে যাবে। আমরা এটা যদি এখান থেকে বাদ দিতে চাই, তাহলে আমরা চলে যাব নানের মধ্যে, তাহলে দেখবো যে এটা ওখান থেকে চলে গেছে। এবার দেখব আমরা ইনডেন্ট, ডিক্রেস ইনডেন্ট, ইনক্রিজ ইনডেন্ট। আমরা দেখি যে লেখাকে একটু যদি আমরা তার স্থান থেকে যদি একটু সরাই দিতে চাই, তাহলে আমরা এখান থেকে এই ইনডেন্ট আমরা ব্যবহার করতে পারি। এই লাস্ট অংশ থেকে যদি আমরা লেখাটা যদি এদিকে নিয়ে আসতে চাই, তাহলে আমরা ডিক্রেস ইনডেন্ট ইনডেন্ট ব্যবহার করব। আমরা ডিক্রিস ইনডেন্ট ব্যবহার করলে এদিকে চলে আসবে। আবার যদি ইনডেন্ট করি, সেটা এদিকে চলে যাবে। আমি এটাকে আবার ইনক্রিস ইনডেন্ট করলাম, এটাকে আবার ইনক্রিস ইনডেন্ট করলাম। এখন যদি আমি ব্যাগে আসতে চাই, সেটা হলো ডিক্রিস ইনডেন্ট। এই যে আমরা লেখার মূল যে অংশটুকু, অংশ থেকে আমরা একটা সরাই নিলাম। আমরা এটা একটা ডিজাইন করতে পারি। আমরা এটাকে আরেকটু এখান থেকে ইনডেন্ট, আমরা এখান থেকে ইনক্রিস ইনডেন্ট করে নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে একটা ছবি অথবা লোগো এখানে বসাবো। যেমন আমি এখানে পিকচারে গেলাম, পিকচার থেকে আমি এখানে যে কোনো ধরনের একটা পিকচার প্রথমে বসাই দেবো। আমি ধরি এই ছবিটা আমরা বসাবো, ইনসার্ট করলাম। ইনসার্ট করার পর এই ছবির যে পজিশন আছে, পজিশনটা আমরা এখান থেকে করে দিলাম। করে দেওয়ার পর এটাকে আমরা ছোট করলাম। আমরা পিকচার নিয়ে পরবর্তীতে বিস্তারিত আরো ক্লাস থাকবে। আমরা জাস্ট এখানে দেখাচ্ছি যে ইনডেন্টের সামনে আমরা কিভাবে যে কোনো একটা পিকচার সহজে চাইলে বসাইতে পারি আমাদের এই লেখার সৌন্দর্যের জন্য। আমরা এইটুকু অংশ, এই অংশটুকু আমরা এখান থেকে দিয়ে দিলাম। আর এখান থেকে আমরা ডিক্রেস ইনডেন্ট একটা ক্লিক দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে আমার যে লেখার যে ফরম্যাটটা এখানে মোটামুটি ভাবে সুন্দর দেখাচ্ছে এবং চলে আসছে। আমরা এই ইনডেন্ট দিয়ে এই যে ফাঁকা যে জায়গাটুকু, এই ফাঁকা জায়গার মধ্যে আমরা একটা ছবি অথবা একটা ফুলের লোগো আমরা ব্যবহার করলাম। এটাই হলো ইনক্রিজ ইনডেন্ট এবং ডিক্রিজ ইনডেন্ট। তারপর আমরা এই অংশে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখব। সেটা হলো আমরা দেখতে পাচ্ছি শো এবং হাইড। আমরা জানি এই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কোনো লেখাকে যদি আমরা হাইড করে দেই, মূলত আমরা এই অংশ দিয়ে মূলত আমরা শো করি। আমি এটাকে আবার এখান থেকে আমি অফ করে দিলাম, শো অ্যান্ড হাইড। আমি এই লেখাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এই লেখাকে হাইড করব। এই লেখাটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমি এই লেখাকে মূলত হাইড করব। কিভাবে করব আমি দেখাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ডায়লগ বক্স। এই ডায়লগ বক্সে ক্লিক দেবো। ক্লিক দিয়ে আমরা চলে যাবো হাইড, হিডেন। আমরা দেখতে পাচ্ছি হিডেন, হিডেন একটা ক্লিক দেবো। ক্লিক দিয়ে আমরা ওকে করব। ওকে করলে আমরা দেখতে পাচ্ছি যে উপরে যে একটা লেখা আছে, সেই লেখাটা এখান থেকে চলে গেছে। এখন যদি আমি চাই যে এই লেখাটা আমি পুনরায় দেখব, সেটা কিভাবে দেখব? সেটা মূলত আমরা এই শো এন্ড হাইডের মাধ্যমে দেখব। আমরা যদি এই শো এন্ড হাইডের মধ্যে একটা ক্লিক দেই, তাহলে দেখব যে ডট ডট দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে লেখাটুকু আছে সেটা হলো এই লেখাটা মূলত হাইড ছিল। এই লেখাটা মূলত হাইড ছিল। আমরা এই শো এন্ড হাইড দিয়ে এটা মূলত আমরা কি করেছি, আমরা হাইড থেকে শো করেছি। আমরা চাইলে এখন পুনরায় আমরা যদি এটা কিন্তু আমরা এখান থেকে উঠাই দেই, আবার দেখবো যে এখান থেকে কি হয়ে গেছে, লেখাটা হাইড হয়ে গেছে। আবার যদি আমি এখানে একটা ক্লিক দিই, তাহলে দেখবো এই লেখাটা কি হয়ে গেছে, সামনে চলে আসছে। আমার এই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যদি কোনো ধরনের হাইড লেখা থাকে, সেটাকে শো করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অপশন। আমরা এটা দিয়ে মূলত শো করব। আমি এই ডায়লগ বক্স থেকে মূলত এখান থেকে আমি এই লেখাটা এখান থেকে হিডেন যে টিক চিহ্ন ছিল ওইটা আমরা এখান থেকে উঠাই দিই। আমরা দেখতে পাচ্ছি এখানে চলে আসছে। আমরা এই শো এন্ড হাইডের কাজ দেখলাম। আজকে মোটামুটি ভাবে এই প্যারাগ্রাফের মধ্যে আমরা প্যারাগ্রাফের যে বিভিন্ন অপশন আছে
আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। অবশ্যই আপনারা এই বিষয়টি আপনারা প্র্যাকটিস করে আপনাদের নিজেদের কাজের গতিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।